এবার আমরা আলোচনা করব হৃদস্পন্দন বা হার্টবিট সম্পর্কে এবং হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল সম্পর্কে। অনেকেই মনে করে হৃদস্পন্দন এবং হৃদচক্র বিষয়গুলো একই, কিন্তু আসলে তা নয়, এদের মধ্যে অল্প একটু পার্থক্য বিদ্যমান। আমরা তাহলে হৃদস্পন্দন এবং হৃদচক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জানব হৃদস্পন্দন সম্পর্কে। হৃদস্পন্দন কাকে বলে? আমরা জানি আমাদের হার্ট সবসময় সংকুচিত প্রসারিত হয়। হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণকেই বলা হচ্ছে হৃদস্পন্দন। মনে করো হৃৎপিণ্ড একবার সংকুচিত হয়ে গেল, আবার প্রসারিত হলো, এই ঘটনাটুকুকেই বলবো আমরা হৃদস্পন্দন। তাহলে হৃদস্পন্দনের মধ্যে দুইটা ঘটনা, হৃৎপিণ্ডের সংকোচন, হৃৎপিণ্ডের পেশিগুলোর সংকোচন এবং হৃৎপিণ্ডের পেশিগুলোর হবে প্রসারণ। হৃৎপিণ্ডের পেশিগুলোর সংকোচন এবং হৃৎপিণ্ডের পেশিগুলোর প্রসারণকেই বলবো আমরা হৃদস্পন্দন। একবার সংকোচন, একবার প্রসারণ, এর নামই হলো হৃদস্পন্দন। এখন সংকোচন এবং প্রসারণের ইংরেজিগুলোটাও জানা দরকার। সংকোচনকে ইংরেজিতে বলা হয় সিস্টোল, সংকোচনকে ইংরেজিতে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে ইংরেজিতে বলা হচ্ছে ডায়াস্টোল। সংকোচনকে ইংরেজিতে বলা হচ্ছে সিস্টোল এবং প্রসারণকে ইংরেজিতে বলা হচ্ছে ডায়াস্টোল। অনেকেরই ইংরেজিগুলো একটু কনফিউশন হয়, মনে রাখা খুবই ইজি। লক্ষ্য করো, সংকোচনের প্রথমটা দেখো দন্ত স দিয়ে উচ্চারণটা শুরু হচ্ছে, সিস্টোলও দেখো দন্ত স দিয়ে উচ্চারণটা শুরু হচ্ছে। সংকোচন সিস্টোল, তাহলে প্রসারণের ইংরেজি ডায়াস্টোল হবে। খুবই ইজি ব্যাপার। তাহলে আমরা মনে রাখবো হৃৎপিণ্ডের একবার সিস্টোল এবং একবার প্রসারণ, এটাকে কিন্তু আমরা বলবো হৃদস্পন্দন। হৃদস্পন্দনের সংজ্ঞাটা আশা করি তোমরা বুঝেছো। সংজ্ঞাটা কিন্তু লিখিত পরীক্ষায় ক ও খ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল সম্পর্কে। হৃদচক্র কাকে বলে? দেখো, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে কিন্তু বলা হয় হৃদস্পন্দন। হৃদস্পন্দনের কারণে হৃৎপিণ্ডের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে। যেমন বেশ কিছু রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডতে রক্ত চলে আসে, বেশ কিছু রক্তনালীর মাধ্যমে আবার হৃৎপিণ্ড থেকে রক্তগুলো বেরিয়েও যায়। হৃৎপিণ্ডের কোনো কপাটিকা খুলে যায়, কোনো কপাটিকা বন্ধ হয়ে যায়। হৃদস্পন্দনের কারণে হৃৎপিণ্ডের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, সমস্ত ঘটনাকেই কিন্তু বলা হয় হৃদচক্র। সংজ্ঞাটা ভালো করে বুঝো। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের কারণে বা হৃদস্পন্দনের কারণে হৃৎপিণ্ডের মধ্যে যে ঘটনাগুলো ঘটে তাদেরকেই কিন্তু বলা হচ্ছে হৃদচক্র। আসলে ঘটনাগুলো বারবার চক্রাকারে ঘটে বলে এটাকে কিন্তু বলা হচ্ছে হৃদচক্র। তাহলে মনোযোগ দিয়ে ভালো করে সংজ্ঞাটা শোনো এবং লিখে নাও। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের কারণে বা হৃদস্পন্দনের কারণে হৃৎপিণ্ডের মধ্যে যে ঘটনাগুলো পর্যায়ক্রমিকভাবে ঘটে তাদেরকেই কিন্তু বলা হচ্ছে হৃদচক্র। হৃদচক্রের সংজ্ঞাটা একটু আলাদা, হৃদস্পন্দনের সংজ্ঞাটা কিন্তু একটু আলাদা। এখন প্রসঙ্গ হচ্ছে প্রতি মিনিটে একজন মানুষের কতবার হৃদস্পন্দন সম্পন্ন হয়, অর্থাৎ 1 মিনিটের মধ্যে একজন মানুষের হার্ট কতবার সংকুচিত প্রসারিত হয়। দেখো, এই সংখ্যাটা কিন্তু বিভিন্ন সিচুয়েশন ভেদে আলাদা হতে পারে। একজন মানুষ যখন দৌড়ায়, একজন মানুষ যখন ভয় পায়, তখন তার হৃদস্পন্দন অনেকখানি বেড়ে যায়। একজন মানুষ যখন ঘুমায়, একজন মানুষ যখন রেস্ট নেয়, তখন তার হৃদস্পন্দন অনেকখানি কমে যায়। তারপরেও বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে 70 থেকে 80 বার হৃদস্পন্দন সম্পন্ন হয়। একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে 70 থেকে 80 বার, গড়ে আমরা বলতে পারি 75 বার। অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে একজন মানুষের 75 বার হৃদস্পন্দন হচ্ছে। 60 সেকেন্ডে 75 বার হৃদস্পন্দন হচ্ছে, অর্থাৎ একবার হৃদস্পন্দন হতে 1 সেকেন্ডের চেয়েও কিন্তু কম সময় লাগছে। সংখ্যাগুলো একটু আমরা লিখে ফেলি। আমরা এভাবে লিখতে পারি, 75 বার হৃদস্পন্দন বা হৃদচক্র লেখা যায়। হৃদস্পন্দন বা হৃদচক্র সম্পন্ন হতে সময় লাগে, সম্পন্ন হতে সময় লাগে হচ্ছে 60 সেকেন্ড। আমি সম্পূর্ণ বাক্য কমপ্লিট করলাম না। 75 বার হৃদস্পন্দন হতে সময় লাগে 60 সেকেন্ড। অতএব একবার হৃদস্পন্দন সম্পন্ন হতে সময় লাগে 60/75। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে হবে 0.8 সেকেন্ড। অর্থাৎ একজন মানুষের একবার হৃদস্পন্দন হতে, একবার হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণ করতে সময় লাগে 0.8 সেকেন্ড। একজন মানুষের একবার হৃদচক্র সম্পন্ন হতে সময় লাগে 0.8 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমাদের কিন্তু হৃদস্পন্দন, হৃদচক্র সম্পন্ন হয়ে যায়।
হৃৎপিণ্ডের মধ্যে হৃদচক্র কিভাবে সম্পন্ন হয় সেটা আমাদের বিস্তারিত জানতে হবে। এজন্য আমরা একটা হৃৎপিণ্ডের চিত্র দেখব এবং হৃৎপিণ্ডের সংবহনটা আমরা আরও একবার ভালো করে রিভিশন করব। হৃৎপিণ্ডের সংবহন আগেও আমরা পড়েছি, তারপরও আমরা হৃৎপিণ্ডের সংবহনটা বারবার পড়ব, কারণ রক্ত সঞ্চালন অধ্যায়ে হৃৎপিণ্ডের সংবহনটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চলো একটা হৃৎপিণ্ড দেখি এবং হৃৎপিণ্ডের সংবহন দেখি। এটা মনে করো একটা মানুষের হৃৎপিণ্ড। তোমরা সবাই জানো আমাদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ। উপরের প্রকোষ্ঠগুলোর নাম হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, আর এই চেম্বারের নাম হচ্ছে বাম নিলয়। আচ্ছা, এই চেম্বারটার নাম হচ্ছে ডান অলিন্দ, আর এই চেম্বারের নাম হচ্ছে ডান নিলয়। আমরা সবাই জানি এগুলোর ব্যাপারে। এখন দেখো সংবহনটা একটু বলি তোমাদের। বাম নিলয় থেকে রক্তগুলো যাত্রা শুরু করে। বাম নিলয় থেকে এই রক্তনালীর মাধ্যমে মনে করো রক্ত যাত্রা শুরু করে। বাম নিলয় থেকে রক্তগুলো যাত্রা শুরু করলো, বিশেষ করে অক্সিজেনযুক্ত রক্ত যাত্রা শুরু করে। যে রক্তনালীর মাধ্যমে রক্তগুলো যাত্রা শুরু করে তার নাম হচ্ছে মহাধমনী। তারপরে রক্তগুলো এদিক দিয়ে সারা দেহের বিভিন্ন কোষে চলে যায়। বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্তগুলো মহাধমনীর মাধ্যমে সারা দেহের বিভিন্ন কোষে পৌঁছায়, শরীরের বিভিন্ন কোষ। এবার শরীরের বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো, সারা শরীরের বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো ডান অলিন্দতে ফেরত যায়। তাহলে দেখো, বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্তগুলো যাত্রা শুরু করলো। বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত যাত্রা শুরু করলো মহাধমনীর মাধ্যমে, সারা দেহে বিভিন্ন কোষে গেল এবং বিভিন্ন কোষ থেকে তারা আবার হৃৎপিণ্ডের ডান অলিন্দতে ফেরত আসলো। যে রক্তনালীটার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দতে ফেরত আসে, এই রক্তনালীটার নাম কি? দেখো, এই রক্তনালীটার নাম কি? এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা। এবং শরীরের উপরের দিক থেকেও একটা রক্তনালীর মাধ্যমে ডান অলিন্দতে রক্ত ফেরত আসে। এই রক্তনালীটার নাম হলো ঊর্ধ্ব মহাশিরা। নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে ডান অলিন্দতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ফেরত আসলো। আচ্ছা, এবার ডান অলিন্দ থেকে রক্তগুলো চলে আসবে কিন্তু ডান নিলয়ের মধ্যে। দেখো, ডান অলিন্দ এবং নিলয়ের মাঝে কিন্তু একটা দরজা রয়েছে, এটার কথা আমরা পড়েছি। এই দরজাটার নাম কিন্তু ট্রাইকাসপিড কপাটিকা। ডান অলিন্দ নিলয়ের মাঝে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো এবার ডান নিলয়ে রয়েছে। ডান নিলয় থেকে আবার রক্ত যাত্রা শুরু করে। ডান নিলয় থেকে এবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো যাত্রা শুরু করলো। চলে যাবে কোথায় দেখো তো? এরা যাবে হচ্ছে ফুসফুসে। এই যে ফুসফুস, ফুসফুসে যাবে। তাহলে ডান নিলয় থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো যাত্রা শুরু করলো, তারা চলে গেল ফুসফুসে। এবং ফুসফুসে গিয়ে তারা কার্বন ডাইঅক্সাইড রেখে ফুসফুস থেকে তারা অক্সিজেন নিয়ে ফেরত আসে। ফুসফুস থেকে তারা অক্সিজেন নিয়ে ফেরত আসলো। যে রক্তনালীটার মাধ্যমে ফুসফুস থেকে রক্তগুলো ফেরত আসে তার নাম কিন্তু পালমোনারি শিরা। অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে ফেরত আসলো পালমোনারি শিরা। আর যে রক্তনালীর মাধ্যমে ডান নিলয় থেকে রক্তগুলো ফুসফুসে যায়, এই রক্তনালীটার নাম কিন্তু পালমোনারি ধমনী। ওকে, রক্তের সংবহনটা অনেকবার আমরা বুঝেছি, আমরা আরও একবার রিভিশন করছি। বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে রক্তগুলো যাত্রা শুরু করে, অক্সিজেনযুক্ত রক্তগুলো সারা দেহের বিভিন্ন কোষে যায়। শরীরের বিভিন্ন কোষ থেকে এবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ডান অলিন্দতে ফেরত আসে। এবং কোন রক্তনালীতে ফেরত আসে? নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে ফেরত আসে। ডান অলিন্দ থেকে ডান নিলয়ের মধ্যে রক্ত চলে আসে ট্রাইকাসপিড কপাটিকাকে ভেদ করে। ডান নিলয় থেকে রক্তগুলো এবার পালমোনারি ধমনীর মাধ্যমে চলে যায় ফুসফুসে, এবং ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তগুলো ফেরত চলে আসে পালমোনারি শিরার মাধ্যমে। তারপর রক্তগুলো চলে আসে কিন্তু অক্সিজেনযুক্ত রক্তগুলো আসে বাম অলিন্দতে। বাম অলিন্দ থেকে রক্তগুলো চলে আসে কিন্তু বাম নিলয়ে। বাম অলিন্দ এবং নিলয়ের মাঝেও কিন্তু একটা দরজা রয়েছে। এই যে দরজা, এই দরজাটার নাম কিন্তু বাইকাসপিড কপাটিকা। এই তো আমরা হৃৎপিণ্ডের এই যে সংবহনটা অনেকবার পড়েছি, আমরা আবার একবার পড়লাম, কারণ আমাদের এখন পড়তে হবে হৃদচক্র।
আমরা হৃদচক্রতে দেখব হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটবে এবং সংকোচন প্রসারণের কারণে হৃৎপিণ্ডের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটবে। হৃদচক্রের ঘটনাগুলোকে মোট 4 ভাগে ভাগ করা হয়। হৃদচক্রের ঘটনাগুলোকে মোট 4টা ধাপে ভাগ করা হয়। হৃদচক্রের 4টা ঘটনা ঘটতে সময় লাগবে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ডের মধ্যে হৃদচক্রের মধ্যে 4টা ঘটনা ঘটবে। আমরা আগে থেকেই জানি হৃদচক্র সম্পন্ন হতে সময় লাগে 0.8 সেকেন্ড। 4টা ঘটনা এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এখানে প্রথম যে ঘটনা সেটা হচ্ছে অলিন্দ এর প্রসারণ। উপরের চেম্বারগুলোর নাম হলে অলিন্দগুলো প্রসারিত হবে, এটা হলো প্রথম ঘটনা। তাহলে আমি প্রথম ঘটনা লিখি। 1 নম্বর ঘটনা নাম হচ্ছে অলিন্দের প্রসারণ। অলিন্দের প্রসারণ ইংরেজিতে যদি বলি তাহলে বলা যায় অ্যাট্রিয়াল ডায়াস্টল। আমরা জানি অলিন্দকে ইংরেজিতে বলা হয় অ্যাট্রিয়াম এবং প্রসারণকে ইংরেজিতে বলা হয় ডায়াস্ট্রল। এজন্য অলিন্দের প্রসারণকে ইংরেজিতে বলা যেতে পারে অ্যাট্রিয়াল ডায়াস্টল বা এডি। কি ঘটবে এখানে দেখো তো। সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো এসে ডান অলিন্দতে জমা হবে। ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে রক্তগুলো এসে বাম অলিন্দতে জমা হবে। সারা শরীর থেকে রক্তগুলো গিয়ে ডান অলিন্দতে জমা হবে। ফুসফুস থেকে রক্তগুলো এসে বাম অলিন্দতে জমা হবে। অলিন্দগুলোর মধ্যে রক্ত জমা হচ্ছে, অলিন্দগুলোর মধ্যে দেখো রক্ত আস্তে আস্তে জমছে, তাহলে নিশ্চয়ই অলিন্দ দুটো একটু করে প্রসারিত হবে, অলিন্দগুলো একটু ফুলে উঠবে। সারা দেহ থেকে রক্তগুলো গিয়ে ডান অলিন্দতে জমা হয় এবং ফুসফুস থেকে রক্তগুলো এসে বাম অলিন্দতে জমা হয়, এজন্য অলিন্দ হয়ে যায় প্রসারিত। এই ঘটনার নামই হচ্ছে অলিন্দের প্রসারণ বা এডি। দেখো আস্তে আস্তে এসে রক্তগুলো জমা হচ্ছে, তারপর অলিন্দগুলো কিন্তু প্রসারিত হচ্ছে, এজন্য বেশ সময় লাগবে। এখানে অলিন্দের প্রসারণের সময় লাগে 0.7 সেকেন্ড। অনেক সময় লাগলো, তাই না? অলিন্দগুলো যখন রক্ত দ্বারা একদম পরিপূর্ণ হয়ে যায় তখনই কিন্তু পরের ঘটনাটা শুরু হয়। পরের ঘটনাটার নাম হচ্ছে অলিন্দ এর সংকোচন। 2 নম্বর ঘটনার নাম হচ্ছে অলিন্দের সংকোচন। অলিন্দের সংকোচন এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাট্রিয়াল সিস্টোল, সংক্ষেপে বলা যেতে পারে এএস। অ্যাট্রিয়ামের সিস্টোল বা এএস। তার মানে দেখো সারা দেহ থেকে রক্তগুলো গিয়ে ডান অলিন্দতে জমা হলো, ফুসফুস থেকে রক্তগুলো এসে বাম অলিন্দতে জমা হলো, অলিন্দ অনেক ফুলে গেল, এটার নাম অলিন্দের প্রসারণ। অলিন্দ যখনই প্রসারিত হয়ে অনেক রক্ত ধারণ করে তখন অলিন্দ এখন সিদ্ধান্ত নেয় যে না, অনেক রক্তকে রেখেছি, এবার রক্তকে আমি বের করে দিব। তখন অলিন্দগুলো এভাবে সংকুচিত হয়ে যায়, এটার নামই হলো অলিন্দের সংকোচন। অলিন্দের সংকোচন হতে একটুও সময় লাগে না, খুব ফাস্ট হয় ঘটনাটা। দেখো একটা জিনিস কিন্তু প্রসারণ করতে গেলে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, কিন্তু তার সংকোচন করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। বেলুনের উদাহরণটাই চিন্তা করো, একটা বেলুন ফুলাতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু কোনো কিছু দিয়ে একটু ফুটো করে দাও, তাকে ফাটতে কিন্তু বেশি সময় লাগবে না, দ্রুত ফেটে যাবে। ঠিক একইভাবে অলিন্দের প্রসারণে 0.7 সেকেন্ড সময় লাগলেও অলিন্দের সংকোচনের সময় লাগে মাত্র 0.1 সেকেন্ড। তার মানে অলিন্দের সংকোচন কেমনে হবে? অলিন্দের সংকোচনটা এভাবে হবে। অলিন্দ যখনই সংকুচিত হবে অলিন্দের রক্তগুলো চলে আসবে কোথায়? নিলয়ে। তোমরা 2টা জিনিস মনে রাখবে, অলিন্দকে সংকোচন করার জন্য নিশ্চয়ই একটু শক্তি দরকার। এই শক্তিগুলো উৎপাদন করে কিন্তু ডান অলিন্দের একটা ছোট্ট বিন্দু। এই বিন্দুটার নাম হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড। সামনে এটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড এখান থেকেই কিন্তু তাহলে সংকোচনের জন্য যে বৈদ্যুতিক সিগন্যালটা সেটা শুরু হয়। এখান থেকে তাহলে একটা সিগন্যাল ছড়ায় যায়, এই সিগন্যালের কারণেই অলিন্দগুলো সংকুচিত হয়। তাহলে সংকোচনটা শুরু হয় কোত্থেকে বলো? ডান অলিন্দের এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে। এখান থেকেই সংকোচনের সিগন্যালটা পুরো অলিন্দগুলো বরাবর ছড়ায় যায়। তাহলে সংকোচনের সিগন্যালটা তৈরি হয় ডান অলিন্দতে, তারপরে সংকোচনের সিগন্যালটা চলে আসে কোথায়? বাম অলিন্দতে। এখন বলা হচ্ছে এই অলিন্দের সংকোচনে খুবই কম সময় লাগছে, 0.1 সেকেন্ড। এই সময়টাকেও আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। 0.1 সেকেন্ড সময়টাকেও বলা হচ্ছে 2 প্রকার। 0.1 সেকেন্ডের মধ্যে দেখা যায় 0.05 সেকেন্ড, মানে 0.1 সেকেন্ডের অর্ধেক সময়। এই সময়টাতে অলিন্দের সংকোচন সবচেয়ে বেশি হয়। এই সময় অলিন্দের সংকোচনের যে ফোর্সটা সবচেয়ে বেশি কাজ করে, এই সময়টাকে বলা হচ্ছে ডাইনামিক ফেজ, ডাইনামিক পর্যায় বা ডাইনামিক ফেজ। এই সময় অলিন্দ বেশি সংকোচন করে। কিন্তু পরের যে 0.05 সেকেন্ড সময়, অর্থাৎ 0.1 সেকেন্ডেরও যে অর্ধেক সময়, এই সময়টাতে
হৃৎপিণ্ডের সংকোচনের গতিটা আর এত বেশি থাকে না, হৃৎপিণ্ড আর আগের মতো মানে শক্তিশালীভাবে সংকোচনটা আর করে না, এই সময় সংকোচনের শক্তি কমে যায়, এই সময়টাকে বলা হয় অ্যাডাইনামিক ফেজ। তাহলে হৃৎপিণ্ড যেই সময় বেশি গতিশীলভাবে সংকোচন করে তাকেই বলা হচ্ছে ডাইনামিক ফেজ। আমরা অনেকেই জানি ডাইনামিক মানে হলো গতি, আর যখন সংকোচনের একটু গতিটা কমে যায় তখন তাকে বলা হচ্ছে অ্যাডাইনামিক ফেজ। তার মানে অলিন্দের সংকোচনটা দুইটা ফেজে বিভক্ত, ডাইনামিক ফেজে বেশি সংকোচন হবে এবং অ্যাডাইনামিক ফেজে সংকোচনটা কমে যাবে, এবং অলিন্দের সংকোচনের সময় লাগে মাত্র 0.1 সেকেন্ড। এই সংকোচনের জন্য শক্তি সরবরাহ করে কে, সংকোচনের জন্য নির্দেশ দেয় কে, সাইনোয়াট্রিয়াল নোড বলে একটা পয়েন্ট, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। অলিন্দের সংকোচনের ঠিক পরে নিলয়ের সংকোচন ঘটে। এবার তাহলে আমরা পড়ব নিলয়ের সংকোচন। অলিন্দের সংকোচনের ঠিক পরেই ঘটে নিলয়ের সংকোচন। নিলয়ের সংকোচনকে ইংরেজিতে বলা যেতে পারে ভেন্ট্রিকুলার সিস্টোল। আমি সংক্ষেপে লিখব ভিএস। ভিএস মানে হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল। যেহেতু সংকোচন, নিলয়ের সংকোচন হতেও বেশি সময় লাগে না, নিলয়ের সংকোচন হতে সময় লাগে 0.3 সেকেন্ড। দেখো সংকোচনগুলো হতে কিন্তু সময় কম লাগবে, প্রসারণ হতে সময় লাগবে বেশি, আমি আগেও বললাম। এখন তাহলে দেখো অলিন্দগুলো সংকুচিত হওয়ার ঠিক পরপরই নিলয়টাও সংকুচিত হয়। অলিন্দ সংকোচন হওয়ার 0.1 সেকেন্ড পরেই নিলয়টা সংকুচিত হয়ে যায়। এবার নিলয় যখন সংকোচন হয়, বাম নিলয়ের সংকোচনের কারণে বাম নিলয় যখনই সংকুচিত হয় তখন রক্তগুলো চাপে পড়ে মহাধমনের মাধ্যমে সারা দেহে চলে যায়। এদিকে ডান নিলয় যখন সংকুচিত হয় রক্তগুলো চাপে পড়ে পালমোনারি ধমনের মাধ্যমে ফুসফুসে চলে যায়। অর্থাৎ নিলয়ের প্রকোষ্ঠগুলো সংকুচিত হয় রক্তগুলো সারা দেহে পাঠানোর জন্য এবং রক্তগুলোকে ফুসফুসে পাঠানোর জন্য। ডান নিলয় রক্তগুলোকে পাঠায় দেয় ফুসফুসে, আর বাম নিলয় রক্তগুলোকে পাঠায় দেয় কিন্তু সারা দেহে। এখন এই জায়গাতে তোমাদের মনের মধ্যে একটা কোশ্চিন আসে, তোমরা সবাই ভাবো যে স্যার অলিন্দ যখনই সংকুচিত হলো রক্তগুলো নিলয়ে আসার কথা, এখন নিলয় তো তাহলে প্রসারিত হওয়ার কথা। দেখো তোমরা একটু ভেবে দেখো বিষয়টা, অলিন্দ যখনই সংকুচিত হলো তখন অলিন্দগুলো থেকে রক্তগুলো নিলয়ে চলে আসবে। এখন নিলয়েতে হিসেব মতো প্রসারিত হওয়ার কথা, কিন্তু কি করলো দেখো তো, নিলয় সংকোচন করলো। নিলয় যে সংকোচন করলো, নিলয় রক্ত পেল কোত্থেকে? অলিন্দ থেকে রক্তগুলো তো এখনো নিলয়ে আসতেই পারেনি। অলিন্দ যখন সংকুচিত হবে তখন অলিন্দ থেকে রক্তগুলো নিলয়ে আসবে, এবার নিলয় প্রসারিত হবে, তারপর নিলয় সংকুচিত হবে, এরকম তো হওয়ার কথা ছিল, তাই না? অলিন্দ সংকোচন হলো, রক্তগুলো নিলয়ে আসার আগেই নিলয় সংকোচন হলো। দেখো অলিন্দের সংকোচনের ঠিক পরে নিলয় সংকুচিত হয়। নিলয় রক্তগুলো পায় কোথায়? নিলয়ের মধ্যে আগে থেকেই রক্ত থাকেই। অলিন্দ সংকোচনের ফলে যে রক্তগুলো আসার কথা ছিল এগুলো এখন আসেইনি, নিলয়ের মধ্যে আগে থেকেই রক্ত ছিলই। নিলয় সেই রক্তগুলোকে চাপ দিয়ে বাম নিলয় থেকে রক্তগুলোকে পাঠায় দেয় সারা দেহে এবং ডান নিলয় থেকে রক্তগুলোকে পাঠায় দেয় কিন্তু ফুসফুসে। তাহলে এই হচ্ছে নিলয়ের সংকোচন, সময় লাগলো কতখানি? 0.3 সেকেন্ড। তারপরের ধাপটা এবার দেখি। রক্তগুলো যখনই বাম নিলয় থেকে সারা দেহের দিকে চলে যায়, এদিকে ডান নিলয় থেকে রক্তগুলো ফুসফুসের দিকে চলে যায়, তখন নিলয় এখন প্রসারিত হওয়া শুরু করে। নিলয় যখন প্রসারিত হওয়া শুরু করে, এই যে অলিন্দের সংকোচন হয়েছিল, অলিন্দ থেকে রক্তগুলো তখন নিলয়ে আসতে শুরু করে। তাহলে এবার আমরা আলোচনা করব নিলয়ের প্রসারণ সম্পর্কে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিলয়ের প্রসারণ। নিলয়ের প্রসারণ, নিলয়ের প্রসারণকে ইংরেজিতে বলা যাবে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। সংক্ষেপে আমি লিখতে পারি ভিডি। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল ভিডি লিখলাম। প্রসারণ যেহেতু সময় একটু বেশি লাগবে, সময় লাগবে 0.5 সেকেন্ড। সংকোচনগুলোতে সময় কম লাগছে, প্রসারণে কিন্তু সময় বেশি লাগছে। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল বা ভেন্ট্রিকুলার প্রসারণ কিভাবে হয় দেখো। অলিন্দগুলো যখনই চাপ দিয়ে সংকুচিত হয় রক্তগুলো নিচে পাঠানোর চেষ্টা করে, তখনই কিন্তু ভেন্ট্রিকল প্রসারিত হয়, অলিন্দের রক্তগুলোকে নিয়ে নেয়। তার মানে অলিন্দের সংকোচন যখন হয় তখনই কিন্তু নিলয়ের প্রসারণ হয়। তাহলে তোমরা আমাকে বলতে পারো যে স্যার আপনি তাহলে নিলয়ের প্রসারণটাকে উপরে লিখতেন, অলিন্দের সংকোচন এবং নিলয়ের প্রসারণ যেহেতু একই সাথে হয়। কিন্তু আমি লিখছি না, এর কারণ হচ্ছে হার্টে যখন কারেন্টের সিগন্যালটা ছড়ায় যায় তখন অলিন্দের সংকোচন এবং নিলয়ের সংকোচন একই সাথে ঘটে। তাহলে এবার আমরা আলোচনা করব নিলয়ের প্রসারণ সম্পর্কে। আমরা আলোচনা করব নিলয়ের প্রসারণ সম্পর্কে। নিলয়ের প্রসারণ, নিলয়ের প্রসারণকে ইংরেজিতে বলা যেতে পারে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। সংক্ষেপে যদি লিখি ভিডি। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল বা নিলয়ের প্রসারণ আমরা পড়ব। প্রসারণ যেহেতু সময় একটু বেশি লাগবে, সময় লাগে 0.5 সেকেন্ড।
তাহলে দেখো ভেন্ট্রিকলের প্রসারণ কখন ঘটে, কিভাবে ঘটে। অলিন্দগুলো যখন সংকুচিত হয়, উপরের চেম্বারগুলো যখন সংকুচিত হয়, তখন অবশ্যই উপরের চেম্বার থেকে রক্তগুলো নিচের চেম্বারে আসবে, তখনই নিচের চেম্বার বা নিলয় প্রসারিত হয়। অর্থাৎ অলিন্দ যখন সংকুচিত হয় সেই সময় কিন্তু নিলয়ের প্রসারণ হয়। অলিন্দের সংকোচন হলেই কিন্তু নিলয়ের প্রসারণটা হয়। এখন তোমরা বলতে পারো যে স্যার তাহলে অলিন্দের সংকোচন আর নিলয়ের প্রসারণকে পরপর লিখতেন, কিন্তু আমি লিখছি না। এর কারণ হচ্ছে অলিন্দের সংকোচনের পর নিলয়ের সংকোচন ঘটে এই হার্টের মধ্যে কারেন্টের সাপ্লাইয়ের কারণে। এই দুটো জিনিস পরপর ঘটে, তো এই জন্য কখন কোন চেম্বার সংকুচিত প্রসারিত হয় ক্রমানুসারে লেখা হয়েছে, কিন্তু রক্ত কোথায় কোত্থেকে যায় সেই ক্রমানুসারে লেখা হয়নি এখানে। দেখো তাহলে অলিন্দ সংকুচিত হওয়া মাত্রই রক্তগুলো নিলয়ে চলে আসে, এবার কি হয়, নিলয় প্রসারিত হয়ে যায়। এবার নিলয় প্রসারিত হয়ে যায়, নিলয় প্রসারিত হলে নিলয়ের মধ্যে রক্তগুলো এসে অলিন্দ থেকে রক্তগুলো এসে নিলয়ে জমা হয়। নিলয়ের প্রসারণের পর কিন্তু নিলয়ের সংকোচন হয়। তাহলে বিষয়গুলো অনেকটা এরকম, অলিন্দগুলোর মধ্যে এসে রক্ত জমা হয়, এজন্য অলিন্দ বেশ প্রসারিত হয়ে যায়। তারপর অলিন্দ সংকুচিত হয়, তখন অলিন্দ থেকে রক্তগুলো চলে আসে নিলয়ে। এবার নিলয় হয়ে যায় প্রসারিত, তখন নিলয়ের মধ্যে রক্তগুলো সঠিকভাবে জায়গা পায়। তারপর নিলয় সংকুচিত হয়, নিলয় সংকুচিত হয়, তখন রক্তগুলো সারা দেহের মধ্যে যায়, ফুসফুসের মধ্যে চলে যায়। কিন্তু লেখার সময় নিলয় সংকোচনটা আগে লেখা হয়েছে, নিলয়ের প্রসারণটা পরে লেখা হয়েছে। এর কারণ হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে যখন কারেন্টের সিগন্যালের স্থানান্তর হয় তখন নিলয়ের সংকোচনটাই কিন্তু আগে ঘটে। যেহেতু নিলয়ের মধ্যে রক্ত আসেইনি, তার আগেই নিলয়ের সংকোচন করা লাগবে। মনোযোগ দিয়ে ব্যাপারটা চিন্তা করো, নিলয়ের মধ্যে এখনো রক্ত আসেইনি, তার আগেই কিন্তু নিলয়ের সংকোচন হচ্ছে। এই সময় নিলয়ের সংকোচনের ফলে আগের চক্র থেকে যে রক্তগুলো পাওয়া যায় সেইগুলোকে নিলয় সংকোচনের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে দেয়। বিষয়টা কিন্তু একটু ভালো করে মাথায় রেখো। এই হচ্ছে ঘটনা। আমাদের হার্টের যে বিভিন্ন ধাপগুলো রয়েছে হৃদচক্রে সেগুলো আমরা আশা করি বুঝলাম। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, হৃৎপিণ্ডের মধ্যে আমরা জানি যে পুরো হৃদচক্র সম্পূর্ণ হতে সময় লাগার কথা 0.8 সেকেন্ড, কিন্তু আমরা এখানে দেখতে পেলাম অলিন্দগুলো সময় নিল কিন্তু 0.7 এবং 0.1 মানে 0.8। একটু মিশিয়ে দিই, অলিন্দ সময় নিল কিন্তু 0.8 সেকেন্ড। এদিকে দেখো নিলয় কতখানি সময় নিল, 0.3 এবং 0.5 মানে নিলয় কিন্তু সময় নিল 0.8 সেকেন্ড। সব মিলে তো লাগার কথা ছিল 0.8, এদিকে অলিন্দ নিল 0.8, নিলয় আবার সময় নিল 0.8, তাহলে তো 1.6 সেকেন্ড সময় হয়ে গেল, তাই না? হিসেব তো মিলল না। আসলে হিসেব এখানে মিলেছে। অলিন্দগুলো যখন কাজ করে নিলয় তখন বসে থাকে না, নিলয়ও কাজ করে, অর্থাৎ অলিন্দ এবং নিলয় একই সাথে কাজ করে। এই জন্য দুজনের সময়টাকে আলাদা করে যোগ করা হয় না। বিষয়টা একটা সহজ উদাহরণ দিয়ে বলি, যে একটা ডিম সেদ্ধ করতে যদি তোমার 5 মিনিট সময় লাগে, তাহলে তোমরা বলো তো একটা পাতিলে 3টা ডিমকে একসাথে সেদ্ধ করতে কয় মিনিট সময় লাগবে? একটা ডিম সেদ্ধ করতে 5 মিনিট লাগলেও 3টা ডিম সেদ্ধ করতেও কিন্তু 5 মিনিটই লাগবে, কারণ তুমি 3টা ডিমকে একই সাথে সেদ্ধ করছো। ওরকম অলিন্দ যখন কাজ করে নিলয় তখন বসে থাকে না, নিলয় তখন কাজ করে। তবে অলিন্দ যে চক্রটা শুরু করেছে সেটা নিলয় কিন্তু করে না, নিলয় আগের চক্রের কাজটা করে। তারপর অলিন্দ ওই কাজটা এখানে পাস করে দেয়, নিলয় এটা নিয়ে কাজ করে, অলিন্দ এখন নতুন একটা চক্র শুরু করে ফেলে। অর্থাৎ এ হাফ কাজ করছে, এ হাফ কাজ করছে। অর্থাৎ এ যখন প্রথম চক্র নিয়ে কাজ করে নিলয় তখন আগের চক্র নিয়ে কাজ করে। তারপর নিলয় যখন প্রথম চক্র নিয়ে কাজ করা শুরু করে তখন অলিন্দ দ্বিতীয় চক্র শুরু করে ফেলেছে। তারপরে নিলয় যখন দ্বিতীয় চক্র শুরু করে ফেলে তখন অলিন্দ 3 নাম্বার চক্র শুরু করে ফেলে। অর্থাৎ এ ফার্স্ট হাফ কাজ করে, এ সেকেন্ড হাফ কাজ করে, কিন্তু একই সাথে কাজটা করে। এই জন্য কিন্তু সময়টাকে আমরা ডবল করে না পড়ে আমরা 0.8 সেকেন্ডই পড়বো, তাহলে আমাদের পুরা হৃদচক্র হতে সময় লাগে কিন্তু 0.8 সেকেন্ড। ধারাবাহিকভাবে যদি বলি, প্রথমে ঘটে অলিন্দের প্রসারণ, তারপর ঘটে অলিন্দের সংকোচন, তারপর নিলয় সংকোচন, তারপরে কি নিলয়ের প্রসারণ। কিন্তু আমরা যদি রক্তের ফ্লো হিসেবে চিন্তা করি, অলিন্দের প্রসারণ হয়, অলিন্দের সংকোচন হয়, নিলয়ের প্রসারণ হয়, তারপরে নিলয়ের সংকোচন হয়। ঘটনাটা কিন্তু রক্তের ফ্লো অনুসারে এভাবে ঘটে। এবার আমরা আলোচনা করব হৃদচক্রের বিভিন্ন পর্যায়ে হৃৎপিণ্ডের কোন কপাটিকাটা খোলা থাকে এবং কোন কপাটিকাটা বন্ধ থাকে এই সম্পর্কে। এই টপিক থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, কাজে টপিকটা আমাদের খুব ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। আমরা ইতিমধ্যেই কপাটিকা সম্পর্কে আলোচনা করেছি। হৃৎপিণ্ডের মধ্যে প্রধানত 4টি কপাটিকা বা ভালভ রয়েছে। ভালভগুলো হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে এই ভালভ, নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে রয়েছে বাইকাসপিড কপাটিকা। এদিকে বাম নিলয় এবং মহাধমনী এর মুখে রয়েছে কিন্তু সেমিলুনার কপাটিকা, এটার নাম অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। বাম নিলয় এবং অ্যাওর্টার মুখে রয়েছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এদিকে ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মুখে রয়েছে কিন্তু পালমোনারি সেমিলুনার কপাটিকা।
এই হচ্ছে আমাদের হার্টের মধ্যে 4টি কপাটিকা বা 4টি ভাল্ব, 2টা কাসপিড কপাটিকা, বাইকাসপিড আর ট্রাইকাসপিড, আর 2টা সেমিলুনার কপাটিকা, একটা অ্যাওর্টিক সেমিলুনার আর একটা নাম হলো পালমোনারি সেমিলুনার। এখন হৃদচক্রের বিভিন্ন পর্যায়ে কোন কপাটিকা খোলা এবং কোন কপাটিকা বন্ধ সেটাই আমাদের জানতে হবে। আর এটা জানাটা খুবই সহজ, একটু যদি তুমি লজিক দিয়ে বুঝতে পারো বিষয়টা তাহলে একটুও মুখস্থ করতে হবে না। লক্ষ্য করো কি কি ঘটে। দেখো, অলিন্দের প্রসারণের সময় কোন কপাটিকা খোলা এবং কোন কপাটিকা বন্ধ একটু বোঝার চেষ্টা করি। অলিন্দের প্রসারণ কিভাবে হয় দেখো, সারা দেহ থেকে রক্তগুলো গিয়ে ডান অলিন্দতে জমা হয়, এদিকে ফুসফুস থেকে রক্ত এসে বাম অলিন্দতে জমা হয়। অলিন্দগুলোতে যখন রক্ত জমা হয় তখন অলিন্দ আস্তে আস্তে প্রসারিত হয়। তাহলে ডান অলিন্দে এবং বাম অলিন্দের মধ্যে এসে রক্ত জমা হচ্ছে, এখন 2টা অলিন্দ আস্তে আস্তে কি হবে, প্রসারিত হবে। অলিন্দ যখন প্রসারিত হচ্ছে, অলিন্দ যখন রক্তগুলোকে জমা করছে, তখন নিশ্চয়ই নিচের এই দরজাগুলা বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকাকে তো খোলা রাখা যাবে না। যেহেতু এখানে রক্ত জমা করতে হবে, অলিন্দগুলো একটু রক্ত জমা করে অলিন্দ প্রসারিত হবে, এই সময় অবশ্যই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে। তাহলে অলিন্দের প্রসারণের সময় কাসপিড কপাটিকাগুলো খোলা না বন্ধ বলতো? এরা অবশ্যই বন্ধ। খুবই সহজ ব্যাপার। অলিন্দগুলোর মধ্যে এসে যেহেতু রক্ত জমা হচ্ছে, এজন্য নিচের যে দরজাটা বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা এগুলো বন্ধ। আচ্ছা, এবার অলিন্দ রক্ত যখন জমা করা শেষ করে ফেলে, ভাবে যে আর রক্ত জমা করার দরকার নাই, তখন অলিন্দ কি করে, রক্তগুলোকে প্রচণ্ড চাপ দেয়। অলিন্দের চাপে ডান অলিন্দ থেকে রক্তগুলো চলে আসে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে রক্তগুলো চলে আসে বাম নিলয়ে। অলিন্দের যখন সংকোচন হয় তখন ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে চলে আসে আর বাম অলিন্দ থেকে রক্তগুলো বাম নিলয়ে চলে আসে। তাহলে নিশ্চয়ই এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকাকে কিন্তু খুলে ফেলতে হবে, তাহলে রক্তগুলো উপর থেকে নিচে নামবে কি করে? তাহলে আমরা মনে রাখবো, অলিন্দ যখন সংকোচন হয়, অলিন্দ যখন চাপ দিয়ে রক্তগুলোকে নিচে নামানোর চেষ্টা করে, তখন এই 2টা দরজা কিন্তু খোলা। অলিন্দের সংকোচনের সময় কাসপিড কপাটিকা কিন্তু খোলা। এটা তাহলে আমাদের মনে রাখতে হবে। এবার আমরা জানবো নিলয়ের সংকোচনের সময় কি হয় এবং নিলয়ের প্রসারণের সময় কি হয়। আগে আমরা যদি ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি, প্রসারণটা আগে বুঝে নেই। দেখো, অলিন্দ রক্তগুলোকে চাপ দিয়ে নিলয়ে পাঠায় দিল, এখন নিলয়টা কি হয়ে যাবে, প্রসারিত হবে। নিলয় এবার রক্তটা নিয়ে প্রসারিত হবে। নিলয় এখন রক্তটা নিয়ে প্রসারিত হতে চাচ্ছে, যেহেতু উপর থেকে এখন রক্তগুলো নিচের দিকে নামছে। দেখো, ডান অলিন্দ থেকে এবং বাম অলিন্দ থেকে রক্তগুলো ডান এবং বাম নিলয় যেহেতু নেমে আসছে, তাহলে নিশ্চয়ই এই 2টা দরজা কিন্তু বন্ধ রাখা যাবে না। অর্থাৎ নিলয় যখন প্রসারিত হয় তখন কিন্তু বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকাগুলোকে খোলাই রাখতে হবে, নইলে রক্তগুলো নিচে নামবে কি করে, তাই না? নিলয়ের মধ্যে যেহেতু রক্ত আসতে হবে, তাহলে এই জন্য এই দরজা 2টা কিন্তু খোলা রাখতে হবে। আচ্ছা, নিলয়ের মধ্যে রক্ত চলে আসলো, এখন নিলয় সংকুচিত হবে, এখন নিলয় রক্তকে চাপ দিবে। এমনি নিলয় রক্তকে চাপ দিবে, নিলয় সংকোচন করবে। নিলয় সংকোচন করলে রক্তগুলো এদিক দিয়ে সারা দেহে চলে যাবে। বাম নিলয়ের রক্তগুলো মহাধমনীর মাধ্যমে সারা দেহে যাবে, আর ডান নিলয়ের রক্তগুলো পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাবে। কিন্তু রক্তগুলোকে তো আগের চেম্বারে ফেরত যেতে দেওয়া যাবে না। ডান নিলয় কখনোই চাইবে না রক্তগুলো ডান অলিন্দতে ফেরত যাক, বাম নিলয় কখনোই চাইবে না রক্তগুলো বাম অলিন্দতে ফেরত যাক। অর্থাৎ নিলয় যখন সংকুচিত হয়, নিলয় চায় রক্তগুলো সারা দেহে চলে যাক, নিলয় চায় না রক্তগুলো বাম অলিন্দতে ফেরত যাক, নিলয় চায় না রক্তগুলো ডান অলিন্দতে ফেরত যাক। তাহলে এই সময় কিন্তু এই কাসপিড কপাটিকাটা অবশ্যই বন্ধ রাখতে হবে। নিলয়ের সংকোচনের সময় তাহলে কাসপিড কপাটিকাগুলোকে বন্ধ রাখতে হবে। এই তো খুবই সহজ ব্যাপার না? অলিন্দগুলো প্রসারিত হচ্ছে, তখন কাসপিড কপাটিকাগুলো কিন্তু বন্ধ, কারণ যদি কাসপিড কপাটিকা খোলা হয় তাহলে তো অলিন্দ প্রসারিত হতে পারবে না, রক্ত জমবে না। এবার অলিন্দ যখনই সংকোচন করলো, অলিন্দে আমরা চাপ দিল, তখন রক্তগুলো নিচে নামার স্বার্থে এই দরজাগুলো খুলে গেল, কাসপিড কপাটিকাগুলি তখন কিন্তু খোলা। এবার নিলয়ের মধ্যে রক্ত চলে আসলো, নিলয় প্রসারিত হলো, এই সময় যেহেতু রক্তগুলো নামছে এই জন্য কিন্তু কাসপিড কপাটিকাগুলো খোলা। এবার নিলয় চাপ দিল যখন রক্তগুলো এদিক থেকে সারা দেহে চলে গেল, এদিক থেকে ফুসফুসে চলে গেল, রক্ত কিন্তু আগের চেম্বারে ফেরত যেতে চাইবে, যেতে দেওয়া যাবে না, এই জন্য কাসপিড কপাটিকাগুলো নিলয়ের সংকোচনের সময় থাকে বন্ধ। তাহলে কে কখন খোলা এবং বন্ধ থাকে লজিক্যালি তুমি যদি একটু ভাবো, চিত্রে এঁকে এঁকে বোঝো, তাহলে কিন্তু তোমার মুখস্থ করা লাগছে না। এবার আমরা না হয় কাসপিড কপাটিকার গ্যাঞ্জামটা বুঝলাম, সেমিলুনার কপাটিকার ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি।
লুনার সেমিলুনার কপাটিকা কখন খোলা এবং কখন বন্ধ? দেখো, অলিন্দর সংকোচন অলিন্দের প্রসারণের সঙ্গে সেমিলুনার কপাটিকার কোনো সম্পর্ক নাই, কারণ অলিন্দের সঙ্গে তো সেমিলুনার কপাটিকার যোগাযোগ নেই। সেমিলুনার কপাটিকাগুলো কোথায় অবস্থান করছে? ডান নিলয়ে একটা পালমোনারি সেমিলুনার রয়েছে এবং বাম নিলয়ে রয়েছে কিন্তু হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার। তাহলে সেমিলুনারের হিসেবগুলো আমরা শুধু এই নিলয়ের বেলায় পাবো, আমরা ভেন্ট্রিকলের বেলায় পাবো। আচ্ছা, আমরা যদি এটা আগে পড়ে নিই, নিলয়ের সংকোচনের সময় সেমিলুনারের কি হয়, তারপর জেনে নিব নিলয়ের প্রসারণের সময় সেমিলুনারগুলোর কি হয়। দেখো, নিলয় সংকোচন করছে, নিলয় সংকোচন করে রক্তগুলোকে সারা দেহে পাঠাতে চাচ্ছে। নিলয় আমরা চাপ দিয়ে রক্তকে সারা দেহে পাঠাতে চাচ্ছে, এদিকে এই নিলয়টা চাপ দিয়ে রক্তগুলোকে ফুসফুসে পাঠাতে চাচ্ছে। তাহলে নিশ্চয়ই এই দরজাগুলো কিন্তু খোলা রাখতে হবে, কারণ এই দরজা যদি বন্ধ থাকে তাহলে রক্তগুলো তো সারা দেহে যেতে পারবে না। তাহলে আমরা মনে রাখবো, নিলয় যখন সংকুচিত হয় তখন কিন্তু সেমিলুনার কপাটিকাগুলো কিন্তু তখন খোলা থাকে। নিলয় যখন সংকুচিত হয় তখন সেমিলুনার কপাটিকা কিন্তু খোলা থাকে। খুব ভালো করে মনে রেখো। এবার দেখো, নিলয় আমরা রক্তগুলোকে চাপ দিয়ে রক্তকে সারা দেহে পাঠিয়ে দিয়েছে। এই নিলয়টা, ডান নিলয়টাও রক্তগুলোকে চাপ দিয়ে ফুসফুসের দিকে পাঠিয়ে দিয়েছে। এখন যদি এই দরজাটা খোলা থাকে তাহলে সারা দেহ থেকে রক্ত আবার হার্টে ফেরত আসবে, ফুসফুস থেকে রক্তগুলো আবার হার্টে ফেরত আসবে, আসতে তো দেওয়া যাবে না। এর জন্য এই সময় অ্যাওর্টিক সেমিলুনার এবং পালমোনারি সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ থাকে। তাহলে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, নিলয় যখন প্রসারিত হয়, নিলয় যখন রিল্যাক্স করে, তখন এই দুটো দরজা কিন্তু রাখতে হবে বন্ধ, দুটো দরজা হয়ে যাবে কিন্তু বন্ধ। এবার আমরা একটা মজার টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই হার্টবিট শুনেছো, আমাদের হার্টবিট এরকম শব্দ করে, ধুপধাপ ধুপধাপ। এই যে হার্টের মধ্যে ধুপধাপ শব্দটা হয়, এটা কিভাবে হয়, কোথায় হয়, এই বিষয়টা নিয়ে এবার আমাদের আলোচনা করতে হবে। লক্ষ্য করো, আমরা যে ধুপধাপ শব্দগুলো বলি এগুলোকে কিন্তু ইংরেজিতে লাবডাব বলা হচ্ছে। ইংরেজিতে বলা হচ্ছে লাভ এবং ডাব। আমরা বলি ধূপধাপ, ওরা বলে লাবডাব। তো যাই হোক, এই ধূপধাপ বা লাবডাব শব্দটা কোথায় কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি। একটা শব্দ তৈরি হবে নিলয় সংকোচনের সময়। নিলয় আমরা না সংকোচন করছে, নিলয় আমরা সংকোচন করে রক্তগুলোকে মহাধমনের মাধ্যমে সারা দেহ পাঠাতে চাচ্ছে এবং এই পালমোনারি ধমনের মাধ্যমে ফুসফুসে পাঠাতে চাচ্ছে। নিলয় এভাবে সংকুচিত হয় রক্তগুলোকে সারা দেহে এবং ফুসফুসে পাঠাতে চাচ্ছে, কিন্তু রক্তগুলো আগের চেম্বারে ফেরত যেতে চাইবে। বেশ কিছু রক্ত এদিক দিয়ে উল্টা পথে ফেরত যেতে চাইবে, অলিন্দতে ফেরত যেতে চাইবে, নিশ্চয়ই যেতে দেওয়া যাবে না। রক্তগুলো অলিন্দতে ফেরত যাওয়ার চেষ্টা করবে, এই সময় অলিন্দগুলা কিন্তু প্রচণ্ড শব্দ করে ধূপ করে বন্ধ হয়ে যাবে। এটাকেই বইয়ের ভাষায় বলা হচ্ছে লাভ। তার মানে লাভ শব্দটা কখন তৈরি হয় বলো তো? লাভ শব্দটা তৈরি হয় নিলয় সংকোচনের সময় বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা যে শব্দ করে বন্ধ হয়ে যায়, সেই শব্দটাকে কিন্তু বলা হচ্ছে লাভ। তাহলে নিলয় সংকুচিত হলো, রক্তগুলো প্রচণ্ড চাপ পেয়ে সারা দেহের দিকে গেল, ফুসফুসের দিকে গেল, কিছু রক্ত গিয়ে এই যে বাইকাস্পিড এবং কাস্পিড কপাটিকাতে গিয়ে ধাক্কা খায়, আর এই সময় বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায়। বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকার বন্ধ হওয়ার এই শব্দটাকেই বলা হচ্ছে কিন্তু লাভ শব্দ। লাভ শব্দ কখন শুনতে পাচ্ছি? আমরা হচ্ছে বাইকাস্পিড ট্রাইকাস্পিডের বন্ধের সময়, নিলয়ের সংকোচনের সময়। লাভ শব্দটা বুঝলাম। এর চেয়ে একটা বড় শব্দ আছে ডাব, তাই না? ধূপধাপ। ওই ধাপ শব্দটা কিভাবে হয় বা দেখবো। এটা হবে নিলয়ের প্রসারণের সময়। এখন দেখো, রক্তগুলো এই দিক দিয়ে সারা দেহে চলে গেছে, রক্তগুলো এই দিক দিয়ে ফুসফুসে চলে গেছে। এবার দেখা যাবে যে নিলয়টা আস্তে আস্তে রিল্যাক্স করছে, নিলয়টা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। তখন দেখা যাবে সারা দেহ থেকে রক্তগুলো এই মহাধমনের মাধ্যমে আবার হার্টে আসার চেষ্টা করে। এদিকে ফুসফুস থেকে রক্তগুলো পালমোনারি ধমনের মাধ্যমে আবার হচ্ছে ডান নিলয়ে ফেরত আসার চেষ্টা করে। রক্তগুলো সারা দেহ থেকে এবং ফুসফুস থেকে আবার হার্টে ফেরত আসার চেষ্টা করছে, নিশ্চয় আসতে দেওয়া যাবে না। সারা দেহ থেকে রক্তগুলো এই পথে হার্টে ফেরত আসতে দেওয়া যাবে না, এদিক দিয়েও রক্তগুলোকে হার্টে আসতে দেওয়া যাবে না। এই জন্য এই পালমোনারি সেমিলুনার এবং অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকাগুলোকে প্রচণ্ড শব্দ করে বন্ধ করে ফেলতে হবে। এই যে সেমিলুনার কপাটিকা দুটো রয়েছে, এই সেমিলুনার কপাটিকাগুলো যখন বন্ধ হয়ে যায় তখন একটু বড় করে শব্দ হয়। এই শব্দটাকে কিন্তু বইয়ের ভাষায় বলা হচ্ছে ডাব শব্দ। তাহলে আমরা মনে রাখবো লাভ শব্দটা কখন তৈরি হচ্ছে? লাভ শব্দটা তৈরি হচ্ছে নিলয় সংকোচনের সময় কাস্পিড কপাটিকা বন্ধ হয়ে গেলে। আর ডাব শব্দটা কখন হচ্ছে? নিলয় প্রসারণের সময় সেমিলুনার কপাটিকা যদি বন্ধ হয়ে যায়। তাহলে রক্তগুলোকে ফেরত আসতে বাধা দিচ্ছে কে? এই সেমিলুনার কপাটিকা। রক্তগুলোকে
অলিন্দতে ঢুকতে বাধা দিচ্ছে কে? এই কাসপিড কপাটিকা। কপাটিকাগুলোর কাজ তোমরা বুঝতে পারছো? কপাটিকার কাজই হচ্ছে রক্তকে উল্টা রাস্তায় ফেরত আসতে না দেওয়া, রক্তগুলো যেন বের হয়ে যেতে পারে কিন্তু কখনোই যেন উল্টা হয়ে তারা ফিরে আসতে না পারে। এটাই কিন্তু কপাটিকাগুলোর কাজ। এর মাধ্যমে আমরা হৃদচক্রের বিভিন্ন ধাপগুলো জানলাম, কোন ধাপে রক্তগুলো কোথায় কিভাবে যায় সেটাও আমরা বুঝলাম, এবং কোন কপাটিকা কোন ধাপে খোলা বন্ধ থাকে সেটাও কিন্তু আমরা জানলাম। আশা করি এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে, কোনো যদি বর্ণনামূলক কোশ্চেন আসে, আশা করি তোমরা সবটাই খুব ভালো করে বর্ণনা করে দিতে পারবে। সবসময় মাথায় রেখো, হৃৎপিণ্ডের যদি তুমি সংবহনটা বোঝো, কোত্থেকে রক্তগুলো কোথায় যায় সেটা যদি তুমি বোঝো, তাহলে হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো টপিকে তোমার আর সমস্যা হবে না। কাজেই তোমরা হৃৎপিণ্ডের যে সংবহন টপিকটা রয়েছে এটা বারবার ভালো করে রিভিশন করবে। রক্ত কোত্থেকে কোথায় যাচ্ছে এটা ক্লিয়ার করলেই সবই ক্লিয়ার।